আসসালামু আলাইকুম। সবাইকে আমার নলেজ শেয়ারিং ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি অর্থনীতির প্রথম পত্রের দশম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট লাস্ট ক্লাসে আমি ফার্স্ট পার্ট নিয়ে কথা বলেছিলাম। তো আজকে দেখো আমরা আমানত নিয়ে কথা বলবো। তো শুরুতে আসতেছে হচ্ছে কি আমানত কি। আমরা আমানত বলতে বুঝতাম যে নিরাপদ কোনো স্থানে বা কোনো ব্যক্তির কাছে কোনো মূল্যবান সম্পদ গচ্ছিত রাখাকে, কিন্তু অর্থনীতির ভাষায় আমানত বলতে একটু ভিন্ন। অর্থনীতির ভাষায় আমানত বলতে তুমি ঋণকেও বোঝাতে পারো। এখন কথা হচ্ছে এই ঋণ বা আমানত কিভাবে সৃষ্টি হয়। অর্থনীতিতে আমরা যখন ব্যাংকে টাকা রাখি বা ব্যাংক যখন আমাদেরকে টাকা দেয়, তখনই কিসের সৃষ্টি হয়? আমানতের সৃষ্টি হয় বা ঋণের সৃষ্টি হয়। এখানে খেয়াল করো, আমানতকে আমানতকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রত্যক্ষ আমানত আর একটা হচ্ছে পরোক্ষ আমানত। প্রত্যক্ষ আমানত বিষয়টা হচ্ছে আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি বা ব্যাংকে টাকা দেই, তো এটা হচ্ছে প্রত্যক্ষ, সরাসরি কি হয়, একটা আমানতের সৃষ্টি হয়। এটা হচ্ছে প্রত্যক্ষ আমানত। আবার উল্টা ব্যাংক যখন আমাদেরকে ঋণ দেয়, আমরা ব্যাংক থেকে ঋণ নেই, তখন এটা হয় কি, পরোক্ষ আমানতের সৃষ্টি হয়। তো আশা করি তোমরা প্রত্যক্ষ আমানত কি আর পরোক্ষ আমানত কি বুঝতে পারছো। তো যাই হোক, এখন আমরা দেখো আমানতকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে চলতি, তারপর হচ্ছে সঞ্চয়ী, আর হচ্ছে কি স্থায়ী। তো এখন দেখো এগুলো আমি একটু ব্যাখ্যা করি। চলতি আমানত বিষয়টা কি? চলতি আমানত হচ্ছে এমন একটি আমানত যেটা আন্ডারে তুমি ব্যাংকে কি রাখবা, টাকা রাখবা। প্রতিনিয়ত তুমি টাকা রাখতে পারবা, যখন ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবা। এখানে কোনো কি নাই, লিমিট নাই যে তুমি দিনে এতবার টাকা উঠতে পারবা, এতবার টাকা উঠাইতে পারবে না। তো যাই হোক, চলতি আমানতের ক্ষেত্রে তুমি কোনো কি পাবা না, সুদ পাবা না। ব্যাংক তোমাকে কোনো কি দিবে না, সুদ দিবে না। তো যাই হোক, তারপরে আসতেছে হচ্ছে সঞ্চয়ী আমানত। তো সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে তুমি সপ্তাহে 2 দিন ব্যাংক থেকে কি করতে পারবা, টাকা উত্তোলন করতে পারবা, এবং যত ইচ্ছা ব্যাংকে টাকা কি করতে পারবা, রাখতে পারবা। তো এখানে একটা লিমিটেশন আছে যে সপ্তাহে তুমি মাত্র কয়বার, 2বার টাকা উত্তোলন করতে পারবা। তো যাই হোক, এখন ওই সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে তোমাকে ব্যাংক খুব কম মানে কম একটা কি দিবে, সুদ দিবে। যেটা আমরা দেখতাম যে চলতি আমানতের ক্ষেত্রে কি দিত না, কোনো সুদ দিত না। এরপরে আসো স্থায়ী আমানত। স্থায়ী আমানতে সুদের পরিমাণ সবচেয়ে বেশি, কারণ স্থায়ী আমানতের ক্ষেত্রে একটা ফিক্সড বছরে ওখানে টাকাটা রাখতে হবে। একটা নির্দিষ্ট বছর পর্যন্ত টাকাটা ওখানে রাখতে হবে। তুমি যদি 5 বছর মানে স্থায়ী একটা অ্যাকাউন্ট খুলে ওখানে টাকা রাখো, তো ওই 5 বছর পরে তুমি এই টাকাটা উত্তোলন করতে পারবা। এর আগে তুমি কি করতে পারবা না, টাকা উত্তোলন করতে পারবা না। তাই এখন সুদের পরিমাণটাও কি থাকে, বেশি থাকে। সেটা হচ্ছে কি, স্থায়ী আমানত। আশা করি তোমরা আমানত বিষয়টা ক্লিয়ার হয়েছো। এখন আসো আমরা মুদ্রার মান নিয়ে কথা বলবো। অর্থের মূল্য বা মুদ্রার মান নিয়ে এখন আমরা একটু কথা বলবো। তো খেয়াল করো, এখন আমি তোমাদের সাথে কথা বলবো মুদ্রার মূল্য নিয়ে। ভ্যালু অফ মানি। ভ্যালু অফ মানি বিষয়টা কি? ভ্যালু অফ মানি বলতে বোঝায় কোনো অর্থ বা মুদ্রার ক্রয় ক্ষমতা। আমরা কোনো অর্থ বা মুদ্রা দ্বারা যে পরিমাণ সেবা বা পণ্য ক্রয় করতে পারি, সেটা হচ্ছে তার কি, মুদ্রার মূল্য। এখন বিষয়টা হচ্ছে একটা মুদ্রার মূল্য কিভাবে মানে নির্ধারিত হয়, আর এটা কিভাবে মানে পরিবর্তিত হতে পারে। তুমি একটু চিন্তা করে দেখো। আজকে আমি ধরো 100 টাকা দিয়ে একটি কলম কিনতে পারতেছি, কিন্তু আগামী বছর কি আমি 100 টাকা দিয়ে একটা কলম কিনতে কি নাও পারি। ওই কলমের দামটা আগামী বছর কত হতে পারে, 120 টাকা হয়ে যেতে পারে। তো পণ্যের একই পণ্যটা সেম আছে, কিন্তু কি হয়ে গেছে, মূল্য বেড়ে গেছে। তাহলে দেখো, অর্থের মূল্য কিন্তু কমে গেছে, কিন্তু পণ্যের দাম কি হয়েছে, সেমই আছে। জাস্ট অর্থের মূল্য কমে যাওয়ার কারণে কি হয়েছে, ওই একই পণ্য আমরা কত, 120 টাকাতে কিনতেছি। এটা দ্বারা আমি তোমাকে বোঝাইতে চাইছি যে অর্থের মূল্যের কি আছে, একটা ভ্যালু আছে। সেটা কিসের উপরে নির্ভর করে, পণ্যর দামের উঠানামার উপরে কি করে, নির্ভর করে। তো এখানে খেয়াল করো, মুদ্রার মূল্য বা ভ্যালু অফ মানিকে আমরা প্রকাশ করি হচ্ছে ভিএম দ্বারা। কি দ্বারা? ভিএম দ্বারা প্রকাশ করি হচ্ছে মুদ্রার মূল্য বা ভ্যালু অফ মানি। তো এখন কথা হচ্ছে, এই ভ্যালু অফ মানি নির্ণয় করার সূত্র হচ্ছে ভিএম ইকুয়াল টু 1/P বা 1/দাম স্তর। 1/দাম স্তর। এই দাম স্তর বিষয়টা কি, এখন তোমাকে আমি দাম স্তর বিষয়টা ক্লিয়ার করি। দাম স্তর বা ইংলিশে বলা হচ্ছে প্রাইস লেভেল। লেভেল। এখন খেয়াল করো, আমরা মাইক্রো ইকোনমিক্সে পি দ্বারা বোঝাইতাম হচ্ছে কি, শুধু দাম বা প্রাইস, কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সে পি দ্বারা বোঝায় হচ্ছে কি, প্রাইস লেভেল বোঝায় বা দাম স্তর বোঝায়। এখানে খেয়াল করো, দাম স্তর বলতে বোঝায় একটা দেশের যে যত রকমের পণ্য রয়েছে, এই পণ্যগুলার দামের যে গড়, সেটাকে বলা হয় কি, দাম স্তর। এখন খেয়াল করো, একটা দেশে আমি ধরি Q1, Q2, Q3, Q4, এসব কি রয়েছে, পণ্য আছে।
এসব পণ্যের দাম হচ্ছে P1, P2, P3 আর হচ্ছে P4। এখন প্রাইস লেভেলটা কি হবে? প্রাইস লেভেলটা হবে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 ডিভাইডেড বাই 4। অর্থাৎ একটা দেশের অর্থনীতিতে যতগুলো পণ্য থাকে এসব পণ্যের দামের গড় মানকে বলা হয় হচ্ছে কি দাম স্তর বা প্রাইস লেভেল। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো। এখন দেখো তাহলে সূত্রটা কি কাজ করতেছে? ভিএম বা ভ্যালু অফ মানি ইকুয়াল টু হোয়াট? 1/P। দাম স্তর কি? একটা দেশের যতগুলা পণ্য উৎপন্ন হয় এই পণ্যের যে মূল্য আছে এই মূল্যের গড় মানকে বলা হচ্ছে কি দাম স্তর। তো এখন মনে করো 2020 সালে বাংলাদেশের দাম স্তর পি ইকুয়াল টু ছিল হচ্ছে 20, ওকে। এবং 2021 সালে বাংলাদেশের দাম স্তর পি ইকুয়াল টু 30 যদি হয়, তাহলে এটা যদি হয় তো 2020 সালে ভ্যালু অফ মানি ইকুয়াল টু 1 বাই কত হবে? 20 ইকুয়াল টু 0.05, ওকে। এখন দেখো 2021 সালে তাহলে কি হবে? ভিএম ইকুয়াল টু 1/30 ইকুয়াল টু 0.033। তাহলে দেখো আমরা এখানে বাংলাদেশের 2020 সালে ভিএম নির্ণয় করছি আর 2021 সালে ভিএম বা ভ্যালু অফ মানি মান নির্ণয় করছি। কিভাবে নির্ণয় করছি? সূত্রটা হচ্ছিল কি দাম স্তর যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো? ভ্যালু অফ মানি কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তো এখন আমরা এখানে কিছু ডাটা আমরা এখানে লিখে রাখি। আমরা যেটা পেলাম, দেখো 2020 সালে পি এর মান কত ছিল? তাহলে যদি P1 ধরি তাহলে ভালো হবে, P1 P2, ওকে। তো দেখো P1 ছিল 20, P2 ছিল কত? 30, আর VM1 আর হচ্ছে VM1 আর হচ্ছে কি VM2। এর VM1 এর মান পেলাম 0.05 আর VM2 এর মান পেলাম কত? 0.033। আচ্ছা, এটা এখন আমরা একটা গ্রাফ বা চিত্রে আঁকবো, তোমরা সবাই একটু খেয়াল করো। তো এখানে দেখো আমি মানগুলো লিখে নিলাম এখানে সংক্ষেপে। আমরা যেটা এর আগে বের করছিলাম, P1 এর মান 20, P2 এর মান হচ্ছে 30, VM1 পাইছি 0.05 আর VM2 পাইছি 0.03। দেখো আমি একটা এখন গ্রাফে আঁকাই। আমরা x অক্ষ বরাবর নিব হচ্ছে P আর y অক্ষ বরাবর নিব হচ্ছে VM, ওকে। তো P তে দেখো P1 ইকুয়াল টু কত? 20 আর এখানে P2 নিলাম কত? 30। একইভাবে VM1 ধরো VM1 0.05 সেটা 0.03। তাহলে দেখো এক নম্বর বিন্দু P1 আর হচ্ছে VM1। P এর মান যখন 20, VM1 এর মান তখন কত? 0.05। দেখো এই রেখাটা আমরা মিলে এক করে দেই, মিলাই দিলাম, ঠিক আছে। তারপর দেখো P2 এর মান যখন 30, VM1 এর মান হচ্ছে কি 0.03। তো এইটা, তাহলে এই বিন্দুটা পাবো হচ্ছে এটা হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে কি পাইলাম? বি বিন্দু। এই রেখা দুটি আমি যদি এখন মিলাই দেই, দেখো তাহলে আমি ভিএম রেখাটা পাবো। এর নাম হচ্ছে কি ভিএম রেখা বা ভ্যালু অফ মানি রেখা। তো এই রেখাটা কিভাবে আঁকলাম সবাই আমি আশা করি বুঝতে পারছো। না বুঝলে আবার দেখো, এখানে আমি এক্স অক্ষ বরাবর নিছি পি বা প্রাইস লেভেলের মান নিছি আর ওয়াই অক্ষ বরাবর ভ্যালু অফ মানির নাম নিছি, মানি ভ্যালু অফ মানির নাম বসাইছি। তো বসানোর পরে দেখো এখানে কি হয়েছে, এখানে P1 আর VM1 এর মান বসাইছি এই বিন্দুতে, আর বি বিন্দুতে P2 আর VM2 এর মান বসাইছি হচ্ছে বি বিন্দুতে। এই দুটো মিলিয়ে আমি কি রেখা পেয়েছি? VM রেখা পেয়েছি। তো এই রেখাটা হচ্ছে ভ্যালু অফ মানি রেখা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, তো সবাই এখানে খেয়াল করো, আমি এখানে তোমাদের মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে খেয়াল করো, দেখো
ভিএম এর মান যখন কি 0.5 থেকে কমে 0.3 তে আসছে, তখন প্রাইস লেভেল কত 20 থেকে বেড়ে 30 হয়ে গেছে। তো প্রাইস লেভেল ভ্যালু অফ মানি যখন কমে এবং প্রাইস লেভেল যখন বাড়ে, এটাকে বলা হয় হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে দেখো, এটা যখন হচ্ছে তখন হচ্ছে কি প্রাইস ভ্যালু অফ মানি যখন কমতেছে তখন কি হচ্ছে, প্রাইস লেভেল বাড়তেছে। এটাকে বলা হয় কি মুদ্রাস্ফীতি। তো আমরা লিখে নিই, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। স্ফীতি, এটাকে বলা হয় কি মুদ্রাস্ফীতি। এখন খেয়াল করো, এখানে খেয়াল করো, তো ভ্যালু অফ মানি যখন মনে করো এই 0.03 থেকে বেড়ে 0.05 থেকে চলে গেল, যখন ভ্যালু অফ মানি কত হলো 0.03 থেকে বেড়ে 0.05 হলো, তখন প্রাইস লেভেল 30 থেকে কমে কত হইতেছে 20 হইতেছে। একে বলা হয় মুদ্রা সংকোচন। এটিকে লিখে নিই, এটা হচ্ছে মুদ্রা সংকোচন। একে বলা হয় হচ্ছে মুদ্রা সংকোচন। তো তোমরা মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচনের সংজ্ঞাটাও এখান থেকে লিখে নিতে পারো। এখান থেকে চিত্র দেখে দেখে বর্ণনা করবা যে ভ্যালু অফ মানি বা মুদ্রার মূল্য যখন কমে তখন দাম স্তরের বৃদ্ধি পায়, একে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রার মূল্য যখন বাড়ে দাম স্তর তখন কমে, একে মুদ্রার সংকোচন বলে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে। এখানে খেয়াল করো, মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচনের বিষয়টা আমি অন্যভাবে তোমাদেরকে একটু বর্ণনা করি। তো মনে করো একটা মার্কার, এই মার্কারটা এবছর তুমি 100 টাকা দিয়ে কিনতে পারতেছো, কিন্তু আগামী বছর যদি এই 100 টাকা দিয়ে এই মার্কারটা কিনতে না পেরে তুমি যদি 120 টাকা তোমার লাগে, তাহলে কি হবে, মুদ্রাস্ফীতি হবে। মানে মুদ্রার কি পরিমাণ বাড়তেছে কিন্তু পণ্য কি থাকতেছে, সেম থাকতেছে। এটা বলা হয় মুদ্রাস্ফীতি বা মুদ্রা পরিমাণ কি মানে শুধু অঙ্কে বেড়ে যাইতেছে কিন্তু প্রকৃত অঙ্কে কি মুদ্রার ভ্যালু কি কমতেছে। এটাকে বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। আবার অপর দিকে দেখো, এই মার্কেটটা আমি এবছর 100 টাকা দিয়ে কিনতে পারতেছি, তো আগামী বছর যদি আমি 80 টাকা দিয়ে কিনতে পারি তখন হবে কি মুদ্রার সংকোচন হবে বা মুদ্রার ভ্যালু তখন কি হবে, বেড়ে যাবে।